আমরা কংগ্রেসকে ভোট দিতে দিতে অনেক নেতামন্ত্রী বানিয়েছি, কিন্তু আমাদের আদিবাসী চা জনগোষ্ঠীর কোনো ধরনের উন্নয়ন হয় নাই। ব্লক কংগ্রেসের অফিস সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছি, যেটা আমার প্রেসিডেন্ট ছিল প্রীতিময় ভট্টাচার্য মহাশয়। 2 কাঠা 3 কাঠা করে একটা পাট্টা দেওয়ার একটা প্রক্রিয়া আরম্ভ করেছে, যেটা নাকি ওই জনম জনম ধরে তুমি চা শ্রমিক আছো, চা শ্রমিক হিসাবেই থাকো, তুমি ভারতীয় নাগরিক হওয়ার চেষ্টা করিও না। এই জয় ভারত পার্টি করে বিজেপির ভোট নষ্টের একটা ছক কষছেন। না না না, এটা হচ্ছে কি, আমাদের এটা আমরা এই বিজেপির ভোট নষ্ট করার কোনো ধরনের ছক নেই। মজবুত নির্মাণের জন্য চান সেরা মানের ব্লক আর ইট। কালাইনে আপনার বিশ্বস্ত ঠিকানা ম্যাট্রিক্স ব্লক এন্ড ব্রিক ইন্ডাস্ট্রি। আমরা প্রস্তুত করি কংক্রিট পেপার ব্লক, ব্রিক্স, কালার ব্লক এবং পার্কিং টাইলস। উন্নত মান টেকসই আর শক্তি, আকর্ষণীয় ডিজাইনের নিশ্চয়তা সহ বাড়ি, অফিস, মার্কেট কমপ্লেক্স কিংবা পার্কিং এরিয়ার জন্য আজও বেছে নিন নির্ভরযোগ্য সমাধান। আমাদের ঠিকানা লক্ষ্মীপুর পার্ট 2, জেবি রোড, কালাই, কাছাড়। যোগাযোগ করুন 9181221621। ম্যাট্রিক্স ব্লক এন্ড ব্রিক ইন্ডাস্ট্রি, গুণমানে আমাদের পরিচয়। নমস্কার, বাতায়ন ডিজিটালের আজকের বার্তালাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন নবগঠিত জয় ভারত পার্টির কোঅর্ডিনেটর তথা ওয়ার্কিং প্রেসিডেন্ট মেঘনাদ মুন্ডা। মেঘনাদ বাবু, আপনাকে আজকে অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি। তো আমরা শুনতে পেরেছি যে জয় ভারত পার্টির একটা বিরাট দায়িত্বে, জেলা স্তরের দায়িত্বে আপনি আছেন। তো আমরা প্রথমে আপনার কাছে জানতে চাইবো এই জয় ভারত পার্টির সম্বন্ধে, কারণ এটা আমাদের কাছে একটা নতুন নাম এতদ অঞ্চলে। তো আপনি যদি দলটার ব্যাপারে কিছু বলেন। জয় ভারত পার্টি মূলত ঝাড়খণ্ডে উৎপত্তি হয়েছে। ঝাড়খণ্ডে বিরোধী দল হিসাবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। বর্তমানে জয় ভারত পার্টি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জিএমএম এরা সহযোগিতায় আসামে 2026 ইংরেজিয়ে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিয়েছে, যাহা ব্রহ্মপুত্র ভ্যালিতে জয় ভারত পার্টি এবং জেএমএম 40টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী নিক্ষেপ করা হয়েছে এবং এটা সিলেকশনও হয়ে গেছে। আচ্ছা, আমাদের এখন যেটা মানে আসামে মূল যে দুই দল আছে, কংগ্রেস এবং বিজেপি, তো আপনারা কি এই দুটোর মধ্যে কোনো একটা দলের সঙ্গে আছেন? আমরা আগে ছিলাম, কংগ্রেসে ছিলাম। আমরা চা জনগোষ্ঠী আদিবাসী যারা, আমরা কংগ্রেসকে ভোট দিতে দিতে অনেক নেতামন্ত্রী বানিয়েছি, কিন্তু আমাদের আদিবাসী চা জনগোষ্ঠীর কোনো ধরনের উন্নয়ন হয় নাই। যাহা আমাদের আশা সংগঠন, যেটা আদিবাসী ছাত্র সংগঠন, দীর্ঘদিন আন্দোলন করতে করতে করার ফলেও আমাদের আদিবাসীদের যেগুলো ন্যায্য দাবি এগুলা পূরণ না করায় পরবর্তীতে আমাদের আসামের আদিবাসী চা জনগোষ্ঠীরা বিজেপিতে ভোট দেন, বিজেপি সরকার হয়, কিন্তু বিজেপি সরকারও সেই একইভাবে আমাদের আদিবাসী চা জনগোষ্ঠীটিকে বঞ্চিত করে রাখে। আজকে পর্যন্ত আমাদের মূল দাবি যেগুলো আছে, যেমন জমি বাড়ির পাট্টা আজ পর্যন্ত দেয় নাই, জমির অধিকারটুকু দেয় নাই, এবং আমাদের মূল দাবি আরেকটা আছে, যেমন এসটি আমাদের দীর্ঘদিনের দাবি, জনজাতি উন্নয়ন পরিষদ নামে যেটা, তো এই এসটিটা না দেওয়ায় আমরা আরও পিছপড়া হয়ে রয়েছি, যার ফলে আমরা ওই যে এসটি ডেভেলপমেন্ট কাউন্সিলের মারফত আমাদের যেমন স্টেট গভর্নমেন্টে একটা পয়সা দেয়, তার সঙ্গে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পয়সা দেয়, এই সম্মিলিত পয়সাটা আমাদের আদিবাসী চা জনগোষ্ঠীদের আর্থসামাজিক উন্নয়নের জন্য দেওয়া হয়, যেটা ফ্রি দেওয়া হয়, এটা ফেরত দেওয়া হয় না, বিনামূল্যে দেওয়া হয়। যেটা আসাম সরকার বর্তমানে
10,000 করে যেটা দিচ্ছে মহিলা সংগঠনগুলোকে, 10,000 কোনো ধরনের ব্যবসা বাণিজ্য হয় না। এই 10,000 কতটুকু সাফল্যমণ্ডিত হবে এটা একটু সন্দিহান থাকে। তৃতীয় নম্বর, আমাদের চা জনগোষ্ঠীর যে দাবি, যে চা বাগানে যারা কর্মরত আছে, আমাদের আদিবাসী চা জনগোষ্ঠী তথা ছাত্র সংগঠনের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছিল যে চা বাগানের মজুরি অন্ততপক্ষে 551 টাকা করা হোক, কিন্তু আসাম সরকার আজ পর্যন্ত 551 টাকা করে নাই। পরস্পর জানা গেল ওই কয়েকদিন পূর্বে যে মাত্র 30 টাকা হাজিরা বাড়ানো হয়েছে, যাহা মানে 30 টাকায় কি ধরনের একটা পরিবার সংকুলন করে পরিবার প্রতিপালন করবে, এটা যেমন একটা ললিপপের মতো। ললিপপ দিয়ে চা শ্রমিক বা জনজাতীয় আদিবাসীদের একটা ললিপপ দিয়ে ভাওতাবাজি বর্তমান সরকারে করছে, যার জন্য আমরা আদিবাসী চা জনগোষ্ঠীরা এই আসামে 2026 ইংরেজি জয় ভারত পার্টি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সহযোগিতায় আমরা বিধায়ক প্রতিদ্বন্দ্বিতায় আমরা অগ্রসর হতে বাধ্য হয়েছি। তো আপনাকে তো আমরা দীর্ঘদিনের কংগ্রেসী হিসেবে জানি, আপনি দীর্ঘদিন কংগ্রেস দল করেছেন, তো আপনি কি এখনো কংগ্রেস দলের সদস্য রয়েছেন? আমি দীর্ঘদিন কংগ্রেস করেছি ঠিকই, এবং একটা পরিচিত মুখ হয়ে গেছে কংগ্রেস বলে। তো 2016 পর থেকে আমি কংগ্রেস দলে কোনো ধরনের প্রাথমিক সদস্যপদ নেই নাই, যার ফলে এখনো আমাকে কংগ্রেসি বলে পরিচিত আছি। কিন্তু বর্তমানে আমরা ওই আমাদের যে ন্যায্য দাবিগুলো যখন কোনো সরকারই আমাদের পূরণ করতে ব্যর্থ হয়েছে, তখন আমরা নিজের থেকে প্রতিনিধি প্রেরণ করার জন্য আমরা সিদ্ধান্ত নিই। তার মানে আপনি কংগ্রেস ছেড়ে দিয়েছেন বলা যায়। একরকম ছেড়ে দেওয়ার মতোই হয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কংগ্রেস ছাড়ার কারণ আপনি যেটা বলেন ওইটাই, যে আদিবাসী বা চা শ্রমিক সম্প্রদায়ের পক্ষে আপনার যেরকম ভেবেছিলেন সেরকম আপনার আশানুরূপ আশানুরূপ ওদের কাছ থেকে কোনো ফল পাই সাহায্য নাই। বা পাননি। পাই নাই। ঠিক আছে। তো একটা ছিল, যেমন আপনি কংগ্রেসের কথা বলেন, তো বিজেপি সরকার এলো, বিজেপি সরকারও আদিবাসীদের জন্য তেমন কিছু করেনি, এরকম একটা অভিযোগ শোনা যায়। তো কোনো ধরনের সুযোগ সুবিধা পায়নি, যে দাবি দেওয়া ছিল সে দাবি দেওয়াগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে বর্তমান এনডিএ সরকার। শুধু ভোট ব্যাংক হিসেবেই আপনাদের ব্যবহার করেছে, কংগ্রেস যেমন করেছে বিজেপিও তেমন করেছে। তো এ ব্যাপারে আপনি কি বলবেন? এটা ঠিকই, কংগ্রেস যেরকম ভোট ব্যাংক হিসাবে আমাদেরকে চা জনজাতি আদিবাসীদের ব্যবহার করে, ঠিক অনুরূপভাবে এনডিএ তথা বিজেপি সরকারও দলটাও আমাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে। এবং ভোট পাওয়ার পরে, ভোটের আগে বহুত লম্বা চওড়া দেশকার বক্তব্য থাকে, কিন্তু কাজের কাজ হয় না। বিভিন্ন রকম ওই সাময়িক স্কিম যেগুলো আছে এইগুলা রূপায়ণ করে এবং আমাদের আদিবাসী চা জাতিদের দিয়ে এটা মন ভুলানো স্কিম যেগুলো আছে, এই মন ভুলানো স্কিম দিয়ে আমাদের চা জনজাতির ভোট আদায় করার এখনো প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা একটা সময় দেখেছি যে কংগ্রেস দলের একটা শক্ত ঘাঁটি ছিল বাগান অঞ্চলগুলো আমাদের এত অঞ্চলে। তো তারপর এখন বিজেপির আমলে তাই দেখতে পাচ্ছি যে বিজেপিরও একটা শক্ত ঘাঁটি হয়েছে বাগান অঞ্চলগুলো। তো আপনি কি বলেন, মানে এই যে শক্ত ঘাঁটি বলছি, কিন্তু বিজেপি বা কংগ্রেস দুটো সরকারই কি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বাগানবাসীদের মানে দাবি দেওয়া পুড়িয়ে দিতে কি আমাদের স্বাধীনতার পর থেকে যেগুলো আমরা দেখেছি, কংগ্রেস শাসন বা কংগ্রেস সরকার আওয়ার পর থেকে আমাদেরকে যে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে, ঠিক অনুরূপ বিজেপি বা এনডিএ সরকারও আমাদেরকে সেইভাবেই ব্যবহার করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যেরকম বলছে যে আসামে আন্তঃরাষ্ট্রীয় বাধা বাধা বাধার আছে বলে আসামের চা জনজাতি বা আদিবাসীদেরকে ভূমির অধিকার এখন পর্যন্ত আসাম সরকার দিতে রাজি হয় নাই। বর্তমানে আসাম সরকার একটা প্রপোজাল নিয়েছে যে বাগান অঞ্চলে যারা কাজ করে, যাদের রেজিস্টারে নাম আছে, এদেরকে 2 কাঠা 3 কাঠা করে একটা পাট্টা দেওয়ার একটা প্রক্রিয়া আরম্ভ করেছে, যেটা নাকি ওই জনম ধরে তুমি চা শ্রমিক আছো, চা শ্রমিক হিসাবেই থাকো, তুমি ভারতীয় নাগরিক হওয়ার চেষ্টা করিও না।
কারণ ওই পার্টটা যখন দিবে তোমার ও কোয়ার্টার ভিতরেই থাকতে লাগবে। তুমি মরে যাবে, তোমার পরবর্তী ছেলে আসবে, তোমার মেয়ে আসবে, পরবর্তী বংশধররা এই শ্রমিক হিসাবে থাকার জন্যই এই ষড়যন্ত্র কোয়ার্টারের পাট্টা দেওয়ার যে বিষয়টা। আচ্ছা আচ্ছা। তো আপনি যখন কংগ্রেসে ছিলেন, একটা ব্যক্তিগত প্রশ্ন করছি, কংগ্রেসে যখন ছিলেন আপনি কি কি দায়িত্বে ছিলেন, কি কি পদে ছিলেন? আমি তো প্রাথমিক হিসাবে ছিলাম, প্রথম অবস্থায় আমি ছিলাম ধরো ওই যে ভূত কমিটি হিসাবে, বুথ আচ্ছা, কমিটির প্রেসিডেন্টও ছিলাম, সেক্রেটারি ছিলাম। পরবর্তীতে আমি মন্ডল, জিপি ভিত্তিক যেটা মন্ডল, সেই মন্ডলের সেক্রেটারি ছিলাম। আমার সঙ্গে ছিল নিরঞ্জন মজুমদার মহাশয়। তিনিও এখন দল ত্যাগের মতো আছেন, দলের বাইরে আছেন, কিন্তু দল হিসাবে তাকেও কংগ্রেস হিসাবে পরিচিত আছে। তারপরে পরবর্তীতে 2008-এর জুন থেকে আমি 2016 পর্যন্ত ব্লক কংগ্রেসের অফিস সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছি, যেটা আমার প্রেসিডেন্ট ছিল প্রীতিময় ভট্টাচার্য মহাশয়। ওনার সঙ্গে আমি ওতপ্রোতভাবে কংগ্রেস হিসাবে কাজ করেছি। আচ্ছা। আপনি তো জয় ভারত পার্টির বর্তমানে একজন জেলা স্তরের কর্মকর্তা, কিন্তু আগে আপনি দীর্ঘদিন কংগ্রেসেই ছিলেন। সেই হিসেবে এটা কি মনে করা যায় যে আপনি বর্তমানে এই জয় ভারত পার্টি করে বিজেপির ভোট নষ্টের একটা ছক কষছেন? না না না, এটা হচ্ছে কি, আমাদের এটা আমরা এই বিজেপির ভোট নষ্ট করার কোনো ধরনের ছক নেই। আমাদের যে আসামের যে আশা সংগঠন যে একটা আছে, অল আসাম আদিবাসী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, এটা দীর্ঘ আন্দোলন করেছে জমিবাড়ির পাট্টা আদায়ের জন্য, জমিবাড়ির অধিকার আদায়ের জন্য। এসটি জনজাতীয়করণের বিষয়ে দীর্ঘদিন আন্দোলন করেছে। তারপরে আমাদের চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য দীর্ঘ আন্দোলন করার পরেও কোনো ধরনের সুরাহা না হয় আমাদের আদিবাসী ছাত্র সংস্থা দিল্লিতে আরজিআই অফিস পর্যন্ত যোগাযোগ করেছে। তখন আরজিআই আমাদের আদিবাসী একজন মহিলা আছে, সাম আশা লাকড়া নামে, ডক্টর আশা লাকড়া নামে, তিনি একটা পরামর্শ দিয়েছিলেন যে আপনাদের যদি আদিবাসী চা জনগোষ্ঠীর দাবি দাবা আদায় করতে হয় তাহলে আপনারা রাজনৈতিক দল সৃষ্টি করুন এবং ওখান থেকে আপনারা বিধায়ক নির্বাচিত করুন। তখন বিধানসভায় একটা এমএলএ বা বিধায়ক যখন কোনো প্রপোজাল, কোনো প্রস্তাব উত্থাপন করবে, তখন ওটা লিখিত আকারে যখন আসবে আমাদের রাজ্যপালের থ্রুতে যখন আসবে, তখন আমরা কিছু করতে পারবো। এই ধরনের পরামর্শ দেওয়ার পরেই আমাদের এই রাজনৈতিক পার্টি গঠন করার সিদ্ধান্তে উপনীত হয়েছি। তো আমরা কংগ্রেস সরকার এবং বিজেপি সরকার, আমরা দুইটা সরকারই পাশাপাশি দেখেছি। তো তুলনামূলকভাবে কারা চা শ্রমিকদের স্বার্থে একটু বেশি কাজ করেছে বলে আপনি মনে করেন? কংগ্রেস এবং বিজেপি দুটো দলের মধ্যেই তুলনামূলকভাবে কারা করেছে? তুলনামূলক তো এখন বোঝা যাচ্ছে না, কিন্তু বিগত সময়ে যেগুলা কংগ্রেস সরকারে যেগুলা করেছে সেই হিসাবে তো কংগ্রেসেই বেশি কাম করেছে। কেননা তখনকার দিনে যেগুলা আহ, হাজিরা ছিল বা কাজের নিরিখ ছিল, তেমন আমাদের চা শ্রমিক আদিবাসীরা তেমন কষ্ট পায় নাই। বর্তমানে যে বিজেপি সরকার আসার পরে বিভিন্ন রকম ললিপপ দেখিয়ে আমাদেরকে মানে ভুল বুঝিয়ে ভোট আদায় করার প্রশ্নে তারা বিভিন্নভাবে চক্রান্ত করে চা শ্রমিকদেরকে বিভ্রান্ত করার একটা প্রক্রিয়া অব্যাহত অহরহ আছেই। যেমন সিএএ, যেটা ইন্ডিয়া সরকার বর্তমানে ভারত সরকারে যেটা গ্রহণ করেছে, যেটাতে নাকি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যে নাগরিকরা আসবে তাদেরকে এইখানে নাগরিকত্ব দেওয়া হবে, তাদের নাগরিকত্ব এবং তাদের ভোটাধিকার বিভিন্ন রকম প্রক্রিয়া তাদেরকে দেওয়া হবে। কিন্তু আমরা এই আসামে আদিবাসী চা জনজাতিরা ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত আমরা জমি বাড়ির অধিকার পাই নাই, পাট্টাপত্র পাই নাই। যার ফলে এই বঞ্চিত হওয়ার কারণে আমরা, যেটাকে বলে আমরা পিঠ দেওয়ালে ঠেকে গেছে, এখন করার কিছু না, আমরা প্রতিবাদ মুখর হই এবং প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার জন্যই প্রস্তুতি নিয়েছি। এবারে আসি আমাদের কাটিগড়া অঞ্চলের ব্যাপারে, কাটিগড়া বিধানসভা এলাকার ব্যাপারে। আমরা দেখেছি 2016 থেকে 2021 পর্যন্ত আমাদের বিধায়ক ছিলেন ভারতীয় জনতা পার্টির অমরচাঁদ জৈন। আবার 2021 থেকে 2026 পর্যন্ত কংগ্রেস দলের এমএলএ খলিল উদ্দিন মজুমদার।
তো এই দুজনের কার্যকালে আমাদের কাটিগড়ায় কি উন্নতি হয়েছে, কতটুকু উন্নতি হয়েছে, বা কার্যকালটা কেমন ছিল বলে আপনার মনে হয়? 2016 পরে 21 পর্যন্ত যেগুলা এমএলএ হয়েছে, যেমন অমরচাঁদ জৈন, উনি বাগান দৌরদী ছিলেন। উনি অনেক চেষ্টা করেছেন বাগান অঞ্চলের উন্নয়ন বা সহানুভূতি দেওয়ার জন্য। উনি কিছুটা হলেও সহানুভূতি দেখিয়েছেন, বাগান আদিবাসীদের পাশে দাঁড়িয়েছিলেন। পরবর্তীতে যে কংগ্রেসের খলিলুদ্দিন মজুমদার, যে কংগ্রেস থেকে নির্বাচিত বিধায়ক হওয়ার পরে বাগান অঞ্চলে কোনো ধরনের কাজ করেন নাই বললে মানে কোনো তার নিদর্শনই নাই, এবং যোগাযোগও রাখেন নাই। এই ধরনের আমরা তাকে দেখতে পাই। আচ্ছা। তো এবারে আমরা একদম যেটাকে শেষ প্রশ্ন বলে যাই, শেষ ভাগে চলে এসেছি। তো শেষ প্রশ্ন করছি, আপনারা যে এই দল থেকে, আপনাদের জয় ভারত পার্টি থেকে এবার কি কাটিগড়ায় কোন প্রতিদ্বন্দ্বী দিচ্ছেন? হ্যাঁ, আমরা এবার কাছাড় জেলায় 3টা কনস্টিটিউয়েন্সি আমরা প্রার্থী দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু পরিস্থিতির উপরে বিবেচনা করে আমরা খুব সম্ভব কাঠিগড়াতে আমরা একজন বিধায়ক প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা প্রক্ষেপ করব। তবে এটা আমরা এখনো প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয় নাই। আগামী 15-16 তারিখের ভিতরে এটা সিদ্ধান্ত হয়ে যাবে। তখন আমরা প্রার্থীর আমরা পরিষ্কারভাবে আমরা প্রচার করব যে অমুকে আমরা নিক্ষেপ করব বলে। মানে এখনো নাম ইয়ে করা যাবে নাম না। এখনো আসে নাই। যাই হোক, আমরা আজকে অনেক কিছু জানতে পারলাম মেঘনাদ বাবু আপনার কাছ থেকে। তো আমরা চাইবো আপনার রাজনৈতিক জীবন আর সুন্দর হোক, দীর্ঘ হোক, এবং আপনি আরো উপরের দিকে এগিয়ে যান রাজনৈতিক ক্ষেত্রে, এই কামনা করছি। সেই সাথে আমাদের আজকে স্টুডিওতে আসার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে স্টুডিওতে সাক্ষাৎ নেওয়ার জন্য আমিও আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ কথা বললাম নবগঠিত জয় ভারত পার্টির কোঅর্ডিনেটর এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট কাছাড় জেলা কমিটির মেঘনাদ মুন্ডার সঙ্গে। সেই সাথে ওনার সাথে আলাপচারিতায় আমরা ওনার দল সম্পর্কে, সেই দলের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারলাম। তো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।